আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যে শুধুমাত্র অর্থনীতির গল্প নয়, এটি ক্ষমতা, সংকট, আন্তর্জাতিক রাজনীতি এবং একটি দেশের আর্থিক নিরাপত্তার গল্প। ভাবুন তো, একদিন সকালে খবরের শিরোনামে দেখা গেল ভারতের রিজার্ভ ব্যাংক নাকি গোপনে হাজার হাজার কোটি টাকার সোনা বিক্রি করেছে। প্রশ্ন উঠলো, কেন? ভারত কি অর্থনৈতিক সংকটে? রুপির অবস্থা কি এতটাই খারাপ, নাকি আমাদের কাছে যে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে তার ভেতরেই তৈরি হয়েছে কোনো বড় ফাটল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্যি সোনা বিক্রি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের জানার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো কেন? ভিডিও শেষে পৌঁছলে আপনি শুধু এই বিতর্কের উত্তরই পাবেন না, বরং বুঝতে পেরে যাবেন যে কেন একটি দেশের সোনা শুধুমাত্র ধাতু নয়, সেটাই তার শেষ নিরাপত্তা বর্ম। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ঘটনার সূত্রপাত একটি আন্তর্জাতিক আর্থিক রিপোর্ট থেকে। ব্লুমবার্গ ইকোনমিক্সের বিশ্লেষণে দাবি করা হলো, মে মাসের 22 তারিখ পর্যন্ত 2 সপ্তাহে আরবিআই সম্ভবত প্রায় $12 বিলিয়ন সোনা বিক্রি করেছে। তাদের যুক্তি ছিল, একই সময়ে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে এবং বিদেশি মুদ্রা সম্পদের পরিমাণ বেড়েছে। কিন্তু এখানেই প্রথম রহস্য, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ সোনা বিক্রি করবে কেন? সোনা কি শুধুই অলংকার? না, কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা সোনা আসলে দেশের আর্থিক বিশ্বাসযোগ্যতার প্রতীক। যখন বিশ্বে যুদ্ধ হয়, ডলার দুর্বল হয়, বাজার ভেঙে পড়ে, তখনও সোনা তার মূল্য ধরে রাখে। তাহলে আরবিআই কি এমন কোনো বিপদের আভাস পেয়েছিল যা সাধারণ মানুষ জানে না? এই প্রশ্ন উঠতেই শুরু হলো জল্পনা। বিশ্লেষকদের একাংশ বলেছিলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি এবং রুপির উপর চাপের কারণে আরবিআই হয়তো তার রিজার্ভ পুনর্গঠন করছিল। কারণ যখন বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলে নিয়ে যায় তখন রুপির উপর চাপ বাড়ে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকে বাজারের হস্তক্ষেপ করতে হয়। এখানে আরেকটি প্রশ্ন, যদি আরবিআই বাজারে ডলার ছুড়ে রুপিকে বাঁচাতে চায় তাহলে সেই ডলার কোথা থেকে আসবে? উত্তর, বৈদেশিক মুদ্রার ভান্ডার থেকে। কিন্তু যদি সেই ভান্ডার কমতে থাকে তাহলে তখন কি সোনা বিক্রি করে ডলার জোগাড় করা হতে পারে? ব্লুমবার্গ ইকোনমিক্স এর বিশ্লেষণ ঠিক এই সম্ভাবনাটি সামনে এনেছিল। এবার গল্পে আসে সবচেয়ে নাটকীয় মোড়। রিপোর্ট প্রকাশের পরপরই আরবিআই এবং ভারতের সরকারি সূত্রগুলি সামনে এসে জানায় এই দাবি সম্পূর্ণ ভুল। আরবিআই স্পষ্ট জানিয়ে দিল তাদের ভৌত সোনার মজুদ 880.52 টনই রয়েছে। কোনো সোনা বিক্রি করা হয়নি। ভারতের পিআইবি ফ্যাক্ট চেকও রিপোর্টটিকে ভ্রান্ত বলে দাবি করে। এখন প্রশ্ন আরো গভীর, যদি সোনা বিক্রি না হয়ে থাকে তাহলে ব্লুমবার্গ ইকোনমিক্স এই সিদ্ধান্তে পৌঁছলো কিভাবে? এখানেই অর্থনীতির জটিল খেলাটি শুরু হয়। কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত তথ্য রিয়েল টাইমে প্রকাশ করা হয় না। অনেক সময় বিশ্লেষকরা বিভিন্ন সংখ্যার পরিবর্তন, রিজার্ভের ওঠানামা, সম্পদের মূল্যায়ন এবং বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য সিদ্ধান্তে পৌঁছন। অর্থাৎ ব্লুমবার্গ সরাসরি বলেনি যে তারা বিক্রির প্রমাণ পেয়েছে, তারা বলেছিল মে হ্যাভ সোল্ড, অর্থাৎ বিক্রি হয়ে থাকতেও পারে। একটি সম্ভাবনার কথা বলা হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনাকে অনেকেই নিশ্চিত সত্য হিসেবে ধরে নেন। এখানেই তৈরি হয় বিভ্রান্তি। এখন আসুন আরো বড় ছবিটা দেখি। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আজকের পৃথিবীতে অর্থনৈতিক যুদ্ধ বন্দুকের গুলিতে হয় না, হয় মুদ্রা দিয়ে, হয় নিষেধাজ্ঞা দিয়ে, হয় বাণিজ্যিক চাপ দিয়ে। একটি দেশের কাছে যদি পর্যাপ্ত ডলার না থাকে তাহলে সে তেল কিনতে পারবে না, আমদানি করতে পারবে না, আন্তর্জাতিক ঋণ শোধ করতে পারবে না। তাই বৈদেশিক মুদ্রার ভান্ডারকেই অনেকে দেশের অর্থনৈতিক অক্সিজেন সিলিন্ডার বলে থাকেন। আর সেই অক্সিজেন সিলিন্ডারের পাশে থাকে আরেকটি জরুরি নিরাপত্তা ব্যবস্থা, সোনা। এখানে একটি অবাক করা তথ্য, গত কয়েক বছরে আরবিআই উল্টো সোনা কিনেছে বেশি। বিশ্বজুড়ে বহু কেন্দ্রীয় ব্যাংকের মতো ভারতও সোনার ভান্ডার বাড়িয়েছে, কারণ ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর একটি বৈশ্বিক প্রবণতা দেখা যাচ্ছে। তাহলে প্রশ্ন আসে, যে দেশ এতদিন ধরে সোনা কিনছিল সে হঠাৎ বিক্রি করতে যাবে কেন? এটাই সেই যুক্তি যা আরবিআই এর বক্তব্যকে আরো শক্তিশালী করে। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ এই বিতর্ক আমাদের সামনে আরো বড় একটি বাস্তবতা তুলে ধরে। বিশ্ব অর্থনীতি এখন অত্যন্ত অস্থির। একদিকে যুদ্ধ, অন্যদিকে তেলের বাজার, তার সঙ্গে যুক্ত হচ্ছে মুদ্রাস্ফীতি, সুদের হার এবং ভূ রাজনৈতিক সংঘাত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিদিন নতুন নতুন ঝুঁকির হিসাব করছে। সাধারণ মানুষের চোখে রুপির দাম 1 টাকা কমা বা বাড়া তেমন বড় বিষয় নাও হতে পারে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে সেটি কোটি কোটি ডলারের প্রশ্ন। ধরুন রুপির দাম দ্রুত পড়ে যাচ্ছে, তখন বিদেশি বিনিয়োগকারীরা আরো দ্রুত টাকা তুলে নেবে। আবার বিনিয়োগকারীরা টাকা তুললে রুপির উপর আরো চাপ বাড়বে। এভাবে এক ধরনের দুষ্ট চক্র তৈরি হতে পারে। সে কারণেই আরবিআই মাঝে মধ্যে বাজারে হস্তক্ষেপ করে এবং এই হস্তক্ষেপের জন্যই রিজার্ভের ওঠানামা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন,
আমরা কি ব্লুমবার্গের রিপোর্টকে পুরোপুরি ভুল বলবো নাকি আরবিআই এর বক্তব্যকে প্রশ্ন করবো? আসলে বিষয়টি এত কিন্তু সরল নয়। একদিকে রয়েছে একটি অর্থনৈতিক বিশ্লেষণ, অন্যদিকে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বিবৃতি। গণতান্ত্রিক সমাজে উভয়কেই পরীক্ষা করা জরুরি, কারণ প্রশ্ন করাই সাংবাদিকতার কাজ আর তথ্য দিয়ে উত্তর দেওয়াই প্রতিষ্ঠানের দায়িত্ব। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানে। শুধু একটি শিরোনাম দেখে আতঙ্কিত হওয়া উচিত নয়, আবার কোনো সরকারি বিবৃতি দেখেও প্রশ্ন বন্ধ করে দেওয়া উচিত নয়, বরং তথ্য, পরিসংখ্যান এবং প্রমাণের ভিত্তিতে বিচার করা উচিত। আরবিআই সরাসরি বলেছে যে তারা সোনা বিক্রি করেনি এবং তাদের ভৌত সোনার মজুদ এখনো 880.52 টন রয়েছে। এই দাবি ব্লুমবার্গ ইকোনমিক্সের একটি বিশ্লেষণের জবাবে করা হয়েছে। আরবিআই, পিআইবি ফ্যাক্ট চেক, রিওটার্স ইকোনমিক্স টাইমস অফ ইন্ডিয়া সবাই জানাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সোনা বিক্রির খবরকে ভুল বলে খারিজ করেছে। এখানে আরেকটি প্রশ্ন উঠেই আসে, এত বড় বিতর্ক তৈরি হওয়ার পরও দেশের প্রধান বিরোধী দলগুলির পক্ষ থেকে কেন কোনো বড় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেল না? সাধারণত অর্থনীতির রিজার্ভ ব্যাংক বা বৈদেশিক মুদ্রার ভান্ডার নিয়ে সামান্য বিতর্ক সংসদ থেকে সংবাদ মাধ্যমে তীব্র রাজনৈতিক লড়াইয়ের বিষয় হয়ে ওঠে, কিন্তু আরবিআই এর সোনা বিক্রির এই বিতর্কে বিরোধী শিবিরের নীরবতা নতুন প্রশ্ন তৈরি করেছে। তারা কি আরবিআই এর সরকারি ব্যাখ্যায় সন্তুষ্ট, নাকি আরও তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে? এই নীরবতা এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আজকের এই বিতর্ক হয়তো কয়েকদিন পরে সংবাদপত্রের প্রথম পাতা থেকে হারিয়েই যাবে, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো থেকে যাবে। আমাদের অর্থনীতি কতটা নিরাপদ? রুপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বিশ্ব অর্থনীতির ঝড়ে ভারত কতটা প্রস্তুত? এবং সবচেয়ে বড় কথা, একটি দেশের প্রকৃত শক্তি কি তার সেনাবাহিনীতে, নাকি তার রিজার্ভ ভোল্টে জমে থাকা সোনা ও ডলারে? ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য 5টি প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম যে প্রশ্ন থেকে চোখ রাখবো, যে ব্লুমবার্গ ইকোনমিক্সের মতো আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণকে আপনি কতটা বিশ্বাস করেন? দ্বিতীয় প্রশ্ন থেকে চোখ রাখবো, আরবিআই এর সোনার ভান্ডার সম্পর্কে আরো বেশি তথ্য জনসমক্ষে প্রকাশ করা উচিত বলে কি আপনি মনে করেন? তৃতীয় যে প্রশ্নের দিকে চোখ রাখছি আমরা, বর্তমানে বৈশ্বিক অস্থিরতার মধ্যে ভারত কি আরো বেশি সোনা কিনবে নাকি ডলারের ভান্ডার বাড়াবে? চতুর্থ প্রশ্ন, রুপির মূল্য রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বাজারে হস্তক্ষেপ কতটা প্রয়োজনীয়? আর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শেষ প্রশ্ন থেকে চোখ রাখবো আমরা, যদি সত্যি কোনোদিন ভারতের সোনা বিক্রি করার প্রয়োজন পড়ে, তাহলে সেটাকে আপনি শক্তিশালী সিদ্ধান্ত বলবেন নাকি অর্থনৈতিক দুর্বলতার লক্ষণ বলবেন? আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্টে লিখুন, কারণ এই বিতর্ক এখনো শেষ হয়নি, বরং হয়তো এটি আরো বড় অর্থনৈতিক আলোচনার শুরু। আজ এই পর্যন্তই। আমার আরো বিষয় দেখতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।